আমাদের আজকের নাটক নতুন করে পেলাম। রচনা রবিউল আমিন, প্রযোজনা আমিনুল হক। নাট্যানুষ্ঠান নতুন করে পেলাম। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেন। আমাদের স্টুডিও থেকে বিচিত্রা অনুষ্ঠানে আপনাদের রেকর্ডের গান শোনানো হচ্ছে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। না, এখনো এলো না। বাবা, ভীষণ ঘুম পাচ্ছে। সাহেব এলে আমিই খাইয়ে দেব, তুমি বরং খেয়ে দে শুয়ে পড়ো মা। তা হয় না বুড়িমা, তুমি বরং খেয়ে নিয়ে শুয়ে পড়ো গিয়ে, রাত তো অনেক হয়েছে। তা কি হয় মা, আর সাহেবও যেমন হয়েছে, সকালে বেরোবে তো ফিরবে দুপুর রাতে। কোনোদিন দুপুরে খেতে আসে, কোনোদিন আবার আসেও না। তুমি তো দেখছো বুড়িমা, বিয়ের দিন থেকেই তুমি আমাদের সঙ্গে রয়েছো। 3 বছর হলো বিয়ে হলো। বলো তো, কদিন তোমার সাহেবকে অন্তত কিছুক্ষণের জন্য হলেও আমার কাছে পেয়েছি? তা তো দেখছি মা, কিন্তু কি করবে, সাহেবের চেয়ে বড্ড বেশি কাজ তাই। জানি, তাই বলো একদিনও কি ওকে নিয়ে একটু বেড়াতে পারবো না? দুদণ্ড বসে কথা বলতে পারবো না? তুমি তো দেখেছো, 2-1 দিন কোনো কাজে যদি আমি বাইরে গেছি, তাও গেছি সেলিমের আম্মা মিনাকে সাথে নিয়ে। ওকে সাথে নিয়ে একদিন বাজারে, সিনেমা বা থিয়েটারে যাবার আমার যে কত শখ, কিন্তু আজ পর্যন্ত ভাগ্যে তা হয়ে উঠল না। তা তো দেখছি, শুধু রাতেই যা একটু। তাই বা কতটুকু বলো? সমস্ত দিনের পর রাতে এসে খেয়ে দিয়ে কি আর গল্প করবার মতো ওর মনের অবস্থা থাকে? আমিও দেখে শুনে আর কিছু বলি না। তুমি কিছু বলো না কেন মা? কি বলবো বলো? আমি জানি বেচারি কি হাড় ভাঙা পরিশ্রমই না করে সারাদিন, তার উপর অনিয়ম করে খেয়ে খেয়ে তো ওর শরীরটা গেল। কি বিশ্রী চেহারা হচ্ছে দিন দিন, খেয়াল করেছো? আজও দেখো কত রাত হয়ে গেল। ওই এলো বুঝি। বুড়িমা, আচ্ছা না থাক, আমি যাচ্ছি। এসেছো? কেন, তুমি কি ভেবেছিলে আজ আসবো না? আমি বুঝি তাই বললাম? সে যাক, কিন্তু এখনো তুমি জেগে রয়েছো যে? বাহ, তুমি থাকবে বাইরে আর আমি বুঝি নাক ডাকি ঘুমাবো? খাওয়া হয়নি বুঝি? কি চুপ করে রয়েছো যে? নাও স্যান্ডেল নাও। মোজা কোথায় রাখলে? দাও। আচ্ছা, এত রাত পর্যন্ত না খেয়ে বসে থাকো কেন বলো তো? তুমি যে থাকো। আমার কথা আলাদা, আমি অবেলায় খাই দায়ে পড়ে। আমিও তোমার জন্য না খেয়ে বসে থাকি। ছেলে মানুষই করো না হামিদা, এরকম অনিয়ম করলে তোমার শরীর একেবারে ভেঙে পড়বে। তোমার কি তাতে? দেখো, ডাক্তার হিসেবে তোমাকে পরামর্শ দিচ্ছি। থাক, আর পরামর্শ দিয়ে কাজ নেই। অন্তত আমার মুখ চেয়ে ঠিক সময় মতো বাড়ি এলেই আমি বাঁচি। কাজ না থাকলে কি আমি আসি না? তুমি ভাবো দেরিতে বাড়ি ফিরি ইচ্ছে করে, দেরিতে খাই শখ করে। দেখো হামিদা, তুমি যদি খাওয়ায় অনিয়ম করো, তোমার শরীর ভেঙে ফেলো, ভবিষ্যতে তোমার কোলে যে আসবে। থাক ওসব কথা, এবার থেকে ঠিক সময়ে খাবো, হলো তো? চলো এবার হাত মুখ ধুয়ে খেয়ে নেবে, তারপর যত খুশি পরামর্শ দিও। বুড়িমা, খাবার ঠিক করো, আমরা আসছি। বাহ, সব দেখি একেবারে গরম। বুড়িমারও কষ্ট হচ্ছে বুঝি, কিন্তু
হ্যাঁ, কি যেন সুপরামর্শ দিচ্ছিলে তখন? না, বলছিলাম, আর তুমিও তো জানো, দুর্বল মায়ের ছেলে মেয়ে সাধারণত দুর্বলই হয়। তাই আমার জন্য যদি দেরি করে খাও বা দেরি করে ঘুমাও। এ কি হামিদা, তোমার চোখে পানি? ও, বুঝেছি। কি করব বলো, আল্লাহর বিচারের উপর তো হাত দেওয়া যায় না। ডাক্তার মান্নান বাড়ি বাড়ি হাসপাতালে কত নিত্য নতুন ছেলে মেয়ে প্রসব করাচ্ছে, অথচ নিজের স্ত্রীর দুটো সন্তান নষ্ট হয়ে গেল। সিজারিয়ান করেও বাঁচাতে পারলাম না। চেষ্টার তো ত্রুটি করনি তুমি। জানো, দুঃখটা আমার বড় হয়ে বাজে কখন, যখন তুমি না থাকো। ভাবি, একটিও যদি আজ আমার বেঁচে থাকতো, অন্তত ওর সঙ্গে সঙ্গী হয়ে সময় কাটিয়ে দিতে পারতাম। হামিদা, হামিদা, মনে পড়ে তোমার তোমার দ্বিতীয়বারের কথা? উফ, কত কষ্টে যে তোমায় বাঁচিয়েছি। কি যে কষ্ট। তবুও তবুও মা হবার আকাঙ্ক্ষা যে আমার। ছি ছি হামিদা, কাঁদতে নেই লক্ষ্মীটি। খেয়ে নাও, খেয়ে নাও। রাত হয়েছে, শোবে। চলো, রেডিওটা খুলি। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানে বুলবুলি, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে করুণ চোখে চেয়ে আছে, করুণের কোলে বিলাপ করে সন্ধ্যারানী চুল খুলে, বনের কোলে বিলাপ করে সন্ধ্যারানী চুল খুলে, আমার গানের বুলবুলি ঘুমিয়ে গেছে শান্ত হয়ে করুণ চোখে চেয়ে আছে, করুণ চোখে চেয়ে আছে, সাঁঝের ঝরা ফুলগুলি আমার গানের বুলবুলি ঘুমিয়ে গেছে শান্ত হয়ে। বিচিত্রা অনুষ্ঠান থেকে রেকর্ডের গান শোনানো এখানেই শেষ হলো। এর সাথেই আজকের মতো আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাবা, অনেক রাত হয়েছে। হামিদা, এই ঘুমাও এবার। কি বিল্লা ভাই, আজ তাড়াতাড়ি চলে এলাম, তাই না? হ্যাঁ ভাই সাহেব। তা বিবি সাহেব কোথায়? তিনি ডাক্তার সাহেবের বিবি সাহেবের সঙ্গে কই যেন গেছেন, বলে গেছেন জলদি ফিরে আসবেন। ও, বুঝেছি। তা স্যান্ডেল জোড়া যে কোথায়? ও, এই তো পেয়েছি। শোনো বিল্লা ভাই, এক কাজ করো তো, আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দাও। আহা, লুঙ্গিটা যে কোথায় রাখলো? ওই তো, লুঙ্গিটা দিয়ে যাও। শরবত ভাই সাহেব? দাঁড়াও, এই নাও, তোয়ালেটা ওখানে রাখো। আহা, গ্লাসটা আগে আমার হাতে দাও। কি ব্যাপার, কেওড়া দাওনি দেখছি? ওহো, ভুলেই গেছে। দাঁড়ান, এনে দিচ্ছি এক শিশি। না, থাক, আনতে হবে না।
উম, বরফ একটু কম হয়েছে বিল্লা ভাই। আর দুটো দেবো? আম, না, আর দিয়ে কি হবে, শরবত তো খেয়েই ফেললাম। এক কাজ করো, তুমি আজকের খবরের কাগজটা আমাকে দিয়ে যাও। আজ দোকানে এত কাজ করেছি বুঝলে বিল্লা ভাই, খবরের কাগজটা পর্যন্ত পড়বার সময় পাইনি। এনেছো? আচ্ছা দাও, এই শুয়ে শুয়ে একটু আরাম করে খবরের কাগজটা পড়ি। বিল্লা ভাই, বিল্লা ভাই, দরজা খোলো। ভাই সাহেব এসেছেন ভাবি সাহেব? তাই নাকি? কোথায়? হ্যাঁ, ওই ঘরে আরাম করছেন। কি ব্যাপার, আজ তাড়াতাড়ি এসে পড়েছে যে বড়? হ্যাঁ, দোকানে আজ খুব কাজ করেছি, টায়ার্ড লাগছিল, তাই এসে পড়লাম। তা কোথায় যাওয়া হয়েছিল বেগম সাহেবার? হামিদ আপা ধরলেন, তাই তার সাথে একটু মার্কেটিংয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তোমার হামিদা আপার তোমাকে ধরা তো আজ নতুন নয়। কি করবে বলো, বেচারি একা একা বসে থাকে, ডাক্তার ভাইয়ের সময়ই হয় না, তাই কোথাও যাবার ইচ্ছা হলে আমাকেই সাথে করে নিয়ে যায়। সত্যি? আচ্ছা বলো তো, ডাক্তার সাহেব কেমন লোক? একদিনও কি তার সময় হয় না যে বউটাকে নিয়ে একবার বাইরে কোথাও বেড়াতে বা সিনেমা থিয়েটারে নিয়ে যায়? পয়সা, বুঝলে, পয়সা, কেবল পয়সা রোজগারের দিকে খেয়াল ডাক্তার যাও, সাহেবের। কি যে বলো, পয়সার চিন্তা মোটেই ডাক্তার সাহেবের নেই। ডাক্তারি পেশাটা তার নেশা হয়ে দাঁড়িয়েছে। বেচারি হামিদা আপা দুটো সিজারিয়ান হলো, কিন্তু একটি সন্তানও বাঁচলো না। দুঃখটা কি হামিদা আপার জীবনে কম বড় হয়ে বাজে? সত্যি দুঃখ হয়। তাছাড়া ডাক্তার সাহেব তো বড় লোকের একমাত্র ছেলে। তুমি ঠিকই বলেছ মিনা, পেশাটা ডাক্তার মান্নানের জীবনে একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। ভেবে দেখো তো, সেদিনের সেই খবরের কাগজের সংবাদটা, কত বড় বদান্যতা। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে, এক ঝড়ের বিকেলে গাছতলা থেকে একটি কুষ্ঠরোগীর যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নিজে বৃষ্টিতে ভিজে একটা রিকশাওয়ালাকে 5 টাকা বকশিশ দিয়ে তার সাহায্যে সেই রোগীকে নিজের গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছিলেন। কজন ডাক্তার তা পারেন বলো তো? সেদিক দিয়ে সত্যি ডাক্তার মান্নানকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে। কিন্তু মানব জীবনের আর একটা দিকও তো আছে, সংসারের প্রতিও তো একটা দায়িত্ব আছে, সেটা পালন না করলে জীবনে অনেক বিপত্তি আসার সম্ভাবনা। আর তাছাড়া আল্লাহর মাহাত্ম্যকে অস্বীকার করা হয়। সেদিক দিয়ে হামিদা আপা লক্ষ্মী মেয়ে, সংসার তার ঠিকই আছে। ঠিক থাকলেই ভালো, ডাক্তার মান্নানেরও ভাগ্য। আচ্ছা, ছেলেটা স্কুল থেকে ফিরতে দেরি করছে কেন? বিল্লা ভাই, বিল্লা ভাই, যাও তো স্কুল থেকে সেলিমকে একটু নিয়ে এসো তো। আহা, রোজকার মতো ও নিজেই আসবে, অত আদর দিও না বুঝলে, ছোট থেকে স্বাবলম্বী হবার সুযোগ দাও। আমি আদর দেই না, দিলে তুমি দাও। ওকে এটা খেতে দিও, ওর জন্য এটা আনলাম, ওকে রোদ বৃষ্টিতে বেরুতে দিও না। আজ কিন্তু সেলিমকে নিয়ে শিশু পার্কে বেড়াতে যেতে হবে, কয়েকদিন ধরে বলছে। ও, আজ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, তার শাস্তি এই নাকি? বেশ, তোমাকে নিয়ে যেতে হবে না, আমি নিজেই ওকে নিয়ে যাব। আরে না না, আমি যাব, হলো তো। যাও, এখন দয়া করে একটু চা খাওয়ানোর ব্যবস্থা করো। একটু দাঁড়াও না, ছেলেটা আসুক স্কুল থেকে, একসাথেই চা নাস্তা খেও। আমি যাই, এর মধ্যে কাপড়টা বদলে ফেলি। কাগজ পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়ো না যেন। না। এই মেয়ে শোনো। হে, পিছু ডাকলে তো? কিছু বলছো? এত সকালে কোথায় যাচ্ছ? কেন, যেখানে রোজ যাই, একটা জরুরি কল আছে, সেটা সেরেই। কি যে তোমার এত কল বাপু, একদিনও কি কামাই নেই? কি বলছো তুমি হামিদা? গৃহলক্ষ্মী হয়ে তুমি কিনা বলছো কলের কামাই নেই? আরে এগুলো তো লক্ষ্মীর কল। দরকার নেই আমার লক্ষ্মীর, তার চেয়ে তুমি কিছুক্ষণ আমার কাছে কাছে থাকবে। আমি তোমার কাছে কাছে থাকবো? বাহ, কিন্তু কলে না গেলে তোমাকে তুষ্ট করবো কি দিয়ে? থাক, আর হাসতে হবে না।
যেতে হবে না এখন, এসো। দেখো, তুমি আসবার পর থেকে আমার এত কল, এত যশ। তার আগে সকাল থেকে রাত অবধি গালে হাত দিয়ে বসে থাকতাম, কেউ ডাকতো না। উফ, কি যে দুরবস্থা ডাক্তারদের, ছুটি বলে কোনো কিছুই নেই ওদের। ভাগ্যিস 3 বছর ডাক্তারি পড়ে ছেড়ে দিয়েছি, নইলে আমারও এই দশা হতো। যাক, এবার তাহলে চলি। যাবেই তাহলে? হ্যাঁ, না গেলেই নয়। ফিরবে কখন বলে যাও। আচ্ছা, আজ সকালবেলায় কি হলো তোমার বলো তো? কিছু না। দেখবে আসছে এটা। এই নাও, আজ বেশ কিছুক্ষণ পরে তোমাকে ছাড়বো। তা কি করে হয় বলো? প্রাইভেট কলটা থেকে চেম্বারে যেতে হবে। কত রুগী আমার পথ চেয়ে বসে আছে, ওদের কথা কে ভাববে বলো তো? জানি না। জানি না বললে কি চলে? ধরো তুমি যদি ডাক্তার হতে, রোগীর মুখ চেয়ে না বেরিয়ে কি পারতে? সেজন্যই তো ডাক্তার হইনি, পড়া ছেড়ে দিয়ে বিয়ে করে বউ হয়েছে। কিন্তু কার সাথে বিয়ে হয়েছে তোমার? একজন ডাক্তারের সাথে তো, সুতরাং ওসব আমি বুঝি না। আজ তুমি এত তাড়াতাড়ি বেরুতে পারবে না, ব্যাস। বসো, পালাবে না, আমি এক্ষুনি আসছি। জেদ ধরেছে, মাঝে মাঝে এমনি ধরে, ভালো করে বোঝাতে না পারলে উপায় নেই। দুটো বাড়িতে যেতে হবে, তারপর নিজের চেম্বার। দুটো ইম্পর্টেন্ট কেস। এই যে তুমি রয়েছো, আমি ভাবছি পালিয়েছো বুঝি। না না, পালিয়ে কি রক্ষা আছে? আবার বাড়িতে ফিরতে হবে না? এই শোনো, বসো। কাল সারা দিন আমি তোমার সাথে বাড়িতেই থাকবো। আজকের দিনটা রাতটা তো দেখতে দেখতেই কেটে যাবে, কি বলো? ঠিক আছে, কখন ফিরবে বলো? যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো। কালকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। সারাদিন আমার কি করে যে সময় কাটে তা যদি বুঝতে। বুঝি সব, কিন্তু কি করব বলো? আগামীকাল আমার তেমন কলটল নেই, আর বেশিরভাগ রুগীকে কালকের ওষুধ দিয়ে পরশুদিন আসতে বলবো। ঠিক তো? ঠিক আছে, যেতে তুমি পারো, যদি একটা কথা দাও। বলো, নিশ্চয়ই দেবো। একটা খুব ভালো থিয়েটার হচ্ছে, কাল 5টার শোতে আমরা দুজন গিয়ে দেখে আসব, যদি কথা দাও। ও, এই কথা? এ আর বেশি কি, নিশ্চয়ই যাব। বললাম তো, কাল বিকেলে আমার তেমন কোনো কাজ নেই। কাজ আমার নেই তোমার? সারাদিন তো শুধু কাজ কাজ আর কাজ। কালকে বিকেলে, না, কালকে বিকেলে যেসব কাজ আছে তাতে তোমার ওই থিয়েটার দেখার জন্য অনায়াসে আমি বাদ দিতে পারবো। ঠিক বলছো তো? ঠিক ঠিক ঠিক। এই, কি ভাবছো? না, ভাবছি হঠাৎ যদি তোমার আবার কোনো কাজ পড়ে যায় কাল বিকেলে। যতই কাজ পড়ুক, যদি কাল আমি বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই আমরা থিয়েটারে যাব। দাঁড়াও, আমি একটা টেলিফোন করে দিই। কোন থিয়েটার যেন? সিটি থিয়েটার। হুম। হ্যালো, সিটি থিয়েটার। দেখুন, আগামীকাল, হ্যাঁ হ্যাঁ, আগামীকাল 6টার শোতে আমার দোকানে টিকিট রাখবেন। জি হ্যাঁ, আমি ডাক্তার মান্নান বলছি। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আচ্ছা, ধন্যবাদ। কি এবার হলো তো? একেবারে পাক্কা হয়ে গেল। এই, এবার তাহলে চলি। হামিদাপা, হামিদাপা, হামিদাপা কোথায়? দেখো তো বুড়িমা, কে যেন এলো মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি। আরে মিনা, এই সময় হঠাৎ? এই এমনিতেই চলে এলাম, রোজকার ডিউটি দিয়ে ফেরবার সময় ভাবলাম। রোজকার ডিউটি দিয়ে মানে? ও বুঝেছি, কখন কি স্কুলে দিয়ে এলে? তা ও তো এখন একাই যেতে আসতে পারে। তা পারে, রিয়াদ সাহেবের ছেলের সাথে চলে আসে। ও ছেলেটা একটু বড় তো, তাই ভরসা পাই। অবশ্য কখনো কখনো বিল্লাল ভাইকে পাঠাই, কিন্তু যাবার সময় আমাকেই দিয়ে আসতে হয়। আর কতদিন যে এ ডিউটি দেব। এতে তো একটা আনন্দও আছে মিনা। আপাতত ওই একটিই তো, আরেকটি আসতে এখনো তো কয়েক মাস দেরি আছে।
ব্যাস এটাই শেষ। আর না বাবা, যা ঝামেলা। এটা কিন্তু আমি বিশ্বাস করি না। তোমার নেই তো, তাই বুঝতে পারো না। নেই, সত্যি নেই। জানি না আর কোনোদিন মা হবার সৌভাগ্য আমার হবে কিনা। জানো মিনা, যখন এ ব্যাপারে চিন্তা করি স্থির থাকতে পারি না। জীবনের উপর একটা ধিক্কার আসে। ইচ্ছে হয় আপা, বিশ্বাস করো, তোমার মনে আঘাত দেবার জন্য আমি কথাটা বলিনি। সেটা আমি জানি। তুমি আমাকে মাফ করো আপা। মিনা, তোমার যদি কোনোদিন অসুবিধা হয় আমাকে বলো। তোমার সেলিমকে আমি স্কুলে দিয়ে আসবো। একা একা বসে থাকি, এটুকু তোমার জন্য আমি করতে পারবো। পাড়ায় তো তুমি আমার একমাত্র বন্ধু। তাছাড়া সেলিম তো সবসময় তোমার কাছে আসতে চায়, আমি বরং... না না, আসতে চাইলে বাধা দিও না। ছেলে মানুষ যেখানে একটু আদর পায় সেখানেই যেতে চায়। বুড়িমা, চা দিয়ে যাও। চা? তা অবশ্য মন্দ হয় না। ওমা, এ কি, বলতে বলতেই চা একেবারে হাজির। বাড়িতে পুরনো লোক থাকলে চিন্তার কিচ্ছু থাকে না। ওমা, প্যাটিস আবার? ওগুলো ঘরেই ছিল, তোমার ডাক্তার ভাই খুব পছন্দ করেন। নাও খাও। খেলাম তো, আর নয়, আজ উঠি। শোনো, এই বিকেলে সেলিমকে একবার পাঠিয়ে দিও। হ্যাঁ, বিকেলে? বিকেলে তো আসতে পারবো না আজ। আজ আমরা এক জায়গায় যাব। চলো না আপা, তুমিও আমাদের সাথে যাবে। কিন্তু কোথায়? খুব ভালো একটা ছবি হচ্ছে। খোকনের আব্বা নিজেই বলল দোকানে যাবার সময়। তৈরি হয়ে থেকো, দোকান থেকে এসেই বেরিয়ে যাব। বাচ্চাদের উপর খুব ভালো একটা বিদেশি ছবি। তা হয় না মিনা, ওকে না বলে। তাছাড়া ও টায়ার্ড হয়ে ফিরবে। তাহলে তোমার আর কোনো দিনই যাওয়া হবে না। দেখেছি তো, ডাক্তার ভাই সেই সকালে বের হন তো ফেরেন রাতে। কোনোদিন দুপুরে খেতে আসেন, কোনোদিনে আসেনই না। আচ্ছা আচ্ছা, তুমি কিছু বলতে পারো না? কি বলবো বলো? কত রোগী ওর পথ চেয়ে বসে থাকে, কত আসন্ন প্রসবা বেদনায় ছটফট করে। এসব ভেবে চিনতে আর কিছু বলি না। তাই বলে তোমার কোনো স্বাদ আহ্লাদ থাকতে পারে না? না আপা, ডাক্তার ভাই এলে তুমি বলবে তোমাকে নিয়ে সিনেমায় বা থিয়েটারে না হয় বেড়াতে নিয়ে যেতে হবে। কিন্তু ওকে কি জুলুম করা হবে না? তোমার উপরে কি সে কম জুলুম করছে? না, আজ তুমি ডাক্তার ভাইকে নিশ্চয়ই বলবে, বুঝিয়ে বলবে। আজ যে নিয়ে যেতে হবে তা তো নয়, বরং যেদিন সময় হবে, কাজ কম থাকবে, সেদিন নিয়ে যাবেন। তুমি বুঝিয়ে বলো, তিনি না করবেন না। আজ আমি চলি আপা। কি সুন্দর সংসার মিনার। স্বামী তাকে নিজেই বলে গেছে সিনেমায় নিয়ে যাবে। ছেলেকে সে দিয়ে আসে স্কুলে, বসে থাকে ছেলে স্কুল থেকে ফিরবে তার প্রতীক্ষায়। আর আমি কি নিয়ে বেঁচে আছি? নারী জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার সুযোগ কি আমার কোনো দিনই আসবে না? মনের বাসনা কি কোনো দিনই পূরণ হবে না? কিন্তু আমাকে তো কথা দিয়েছে থিয়েটারে নিয়ে যাবে আজ। মিনাকে বললে ভালোই করতাম। থাক, পরে বলা যায়। ইস, 3টে বেজে গেল, এখনো এলো না। আজ দিনে একটু ঘুমোতেও পারলাম না। ওই এলো বুঝি। এতক্ষণে এলে? কটা বাজে বলো তো? কটা? দেখো না, তোমার হাতেই তো ঘড়ি রয়েছে। তাই তো, 3টে বেজে কয়েক মিনিট, অনেক সময় আছে। দেখলে তো, ঠিক সময় এসে পড়েছে। যাও, মুখ হাত ধুয়ে খাবে, চলো এসো। একটু আরাম করে তারপর তৈরি হয়ে নেব। বুড়িমা, সাহেবের ব্যাগটা ওই ঘরে রেখে দাও তো।
এসো। আচ্ছা, আজ কোন শাড়িটা পরবো বলো তো? তা আমি কি করে বলবো? বলো না, তুমি একটা। পরো যেটা তোমার ভালো লাগে। এবার কিন্তু আমাকে ভাবিয়ে তুললে। মেয়েদের শাড়ি পরার ভাবনা চিরদিনের। কি ব্যাপার, চোখ বন্ধ করে সিগারেট খাচ্ছ যে? খুব ক্লান্ত লাগছে না? তার আগে তুমি আমার একটা কথার জবাব দাও। বলো, কি বলবে? এই নিবিড় নির্জনতা তোমার অসহ্য হয়ে উঠেছে না? আমি জানি হামিদা, তুমি একটু লোকজন, বন্ধু বান্ধবের সমাগম ভালোবাসো, কিন্তু কি করব বলো, আমার কি ইচ্ছে করে না তোমার কাছে কাছে থাকতে, তোমাকে নিয়ে এখানে ওখানে বেড়াতে? ওসব কথা কেন বলছো এখন? এই দীর্ঘ 3 বছর তোমাকে আমি কিছুই বলিনি, আজ কেন যেন বলতে ইচ্ছে করছে। ভেবে দেখো তো, আমি যে পরিশ্রমটা করি সে তো তোমারই জন্যে। এমনও তো হতে পারে যে হঠাৎ করে এই পৃথিবী থেকে আমি। যাও, যা তা মুখে আনলে আমি কিন্তু রাগ করব। রাগের কথা নয় হামিদা, এটা ভাববার কথা। আমার অনুপস্থিতিতে তোমার যেন কোনো কষ্ট না হয়, সেজন্যই তো আমার এত পরিশ্রম। তুমি থামবে না তাহলে? আমি কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিচ্ছু বলবো না। যাও এবার কাপড় পরে তৈরি হয়ে এসো। হ্যাঁ, আমিও ট্রাউজারটা বদলে নি। বুড়িমা, বুড়িমা, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। শার্ট, শার্ট কোনটা পরবো? এটা না, এই হাওয়াই শার্টটাই পরে নি। পানি এনেছো? দাও। না, গ্লাসটা নিয়ে যাও। দেখো তো শাড়িটা কেমন লাগছে। আরে অমন করে কি দেখছো? এটা সেই যে আমাদের প্রথম বিয়ে বার্ষিকীতে দিয়েছিলে তুমি, মনে নেই? কি দেখছো? হ্যাঁ দেখছি, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। থাক, হয়েছে। এই বয়সে আর কটা বেজেছে দেখো তো। এখনো বেশ সময় আছে। এসো, এখানে বসো একটু। কতদিন পর তুমি বিকেলে বাড়িতে থাকলে বলো তো? থাকতে আর পেলাম কোথায়, এক্ষুনি তো বেরোতে হচ্ছে। চলো ওটা যাক। দাঁড়াও, ওই পাশে জানালাটা বন্ধ করে দিই। যা চোরের উপদ্রব হয়েছে না, সেদিন উকিল সাহেবের বাড়ি থেকে দিনে দুপুরে জানালা দিয়ে সব কাপড় চোপড় বের করে নিয়ে গেছে। দেখো তো বুড়িমা, কে কড়া নাড়ছে। আমার বাবা অত কাপড় চুরি গেলে আমি দুঃখে মরেই যেতাম। দুঃখ উকিল সাহেবের বিবিরও কম হয়নি, কিন্তু কি করবে। একজন লোক সাহেবকে ডাকছে মা। লোকটি কে? নাম তো জিজ্ঞাসা করিনি, বললেন আপনার সাথে জরুরি কাজ আছে। আগে কখনো এসেছিলেন? কই দেখিনি তো। হয়েছে আর থিয়েটারে যাওয়া। বুড়িমা, বলে দাও ডাক্তার সাহেব খুব ব্যস্ত, আজ দেখা হবে না, কাল যেন আসেন। এই শোনো, এখন কিন্তু তুমি কোথাও যেতে পারবে না। আরে না না, শুধু যেতে পারবো তোমাকে নিয়ে থিয়েটারে। এবার তাহলে বেরোনো যাক। বুড়িমা, উনি গেছেন? না, কিছুতেই যাচ্ছেন না, বলছেন খুব দরকার, যদি দয়া করে একবার দেখা করেন। ঠিক 6টায় থিয়েটার আরম্ভ, 4:30 বেজে গেছে, এই সময় আবার লোক। হামিদা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ভদ্রলোককে বিদায় করে আসি। আদাব ডাক্তার সাহেব। আদাব। আপনাকে আমি খবর পাঠিয়েছিলাম যে এখন আমার পক্ষে আপনার সঙ্গে দেখা করা সম্ভব নয়, তবুও আমার বড় বিপদ ডাক্তার সাহেব, আপনি এখনই আমার ওখানে না গেলে। আমার এখন কোথাও যাওয়া সম্ভব নয়। কিন্তু আপনি না গেলে আমার স্ত্রী বাঁচবে না ডাক্তার সাহেব, দয়া করে। আজ আমার সম্ভব হবে না, আপনি আসুন। ডাক্তার সাহেব দয়া করে। অসম্ভব, আপনি অন্য ডাক্তার দেখুন। জি, প্রত্যেকে বলছেন আপনার কথা, ডেলিভারি কেস, আপনি গেলেই প্রসূতি সেরে উঠবে, খুব কাছেই আমার বাড়ি, এই 27 নম্বর রাউন্ড। আরে সাহেব, কোনো প্রকারেই আজ আমার যাওয়া সম্ভব নয়। ডাক্তার সাহেব, প্রসূতি যন্ত্রণায় ছটফট করছে, একটু দয়া করে। শুনুন, আমার পাশের বাড়ির কেস হলো, আমি যেতে পারতাম না। ও, তাহলে তাহলে তাকে আর বাঁচানো যাবে না। দেখুন, এসব কেসে আমার ফিস কত জানেন? যত টাকা হোক আমি দেব ডাক্তার সাহেব, আমি আমি আপনার ফির পুরো টাকা দেব। 500 টাকা আমার ফি। হ্যাঁ হ্যাঁ, আমি তাই দেব, আপনি চলুন চলুন ডাক্তার সাহেব। দেখুন, ওসব টাকা পয়সা কিছু নয়, মোট কথা আজ আমি কোথাও যাব না, সময় থাকলে বিনে পয়সা আমি দেখে আসতাম, সুতরাং আপনি এখন আসতে পারেন। ডাক্তার সাহেব,
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব চলে গেলেন। এত দেরি যে? এসো শিগগির, সময় কিন্তু আর মোটেই নেই। চত্ব সব। কেন, কি বলছিলেন ভদ্রলোক? না, এমন কিছু না, তবু এখন সময় মতো পৌঁছতে পারলেই হয়। হ্যাঁ, ঠিক সময় পৌঁছে যাব, টিকিট তো বুক করাই আছে। তা মহারানী, এই ভর সন্ধ্যায় কোথায় যাওয়া হয়েছিল? সেলিম জেদ ধরলে বুঝলে, তো ওকে নিয়ে একবার হামিদাপার ওখানে গিয়েছিলাম। অজুহাত চমৎকার। সেলিম জেদ ধরেছিল তাই? বিশ্বাস করো, তাছাড়া হামিদা আপাও বলেছিলেন ও যখন চাইবে ওকে পাঠিয়ে দেবে। তা পাঠিয়ে দিলে তো পারতে, তোমাকেও সাথে যেতে বলেছিলেন নাকি? ও মা, ছেলেটা অন্ধকারে একা একা কি করে যাবে শুনি। ও আচ্ছা আচ্ছা, শোনো, তা এই অভাগা যে সমস্ত দিনের পর ফিরলেন, তার জন্য কি এক কাপ চার ব্যবস্থা হবে? ওহো, এক্ষুনি! শুধু চা নয়, তারও ব্যবস্থা রয়েছে। বিল্লা ভাই, বিল্লা ভাই, সাহেবের জন্য চা, আর ফ্রিজে দেখো নাস্তা রয়েছে, তাড়াতাড়ি নিয়ে এসো। আর আমাকে এক গ্লাস পানি খাওয়াবে। কেন, তোমার হামিদা আপা নাস্তার পর পানি খেতে দেননি নাকি? ঠাট্টা করছো না? হামিদা আপা থাকলে নিশ্চয়ই তিনি নাস্তা টাস্তা সব খাওয়াতেন। তোমার হামিদা আপা বাড়িতে নেই? এই যে পূবের সূর্য পশ্চিমে উঠছে বলে মনে হচ্ছে গো। জানো, আজ ডাক্তার সাহেব হামিদা আপাকে নিয়ে বেড়াতে গেছেন। তাহলে তোমার ওষুধে কাজ দিয়েছে? বাবা, ডাক্তার মান্নানের চেয়েও বড় ডাক্তার তুমি। থাক, হয়েছে। আচ্ছা বলো তো, কত সুন্দরী হামিদা আপা, গায়ের রং যেন দুধে আলতায়। তাই তো তুমি ওই জানলায় আমাকে দাঁড়াতে দাও না। থামো তো। থামলাম। অত সুন্দরী বউটিকে নিয়ে ডাক্তার ভাই কোনোদিন বাইরে বেরোবেন না, সাথে নিয়ে সিনেমায় থিয়েটারে যাবে না। কত বড় অবিচার বলো তো। হ্যাঁ, আমি হলে রোজ নিয়ে যেতাম, আমার দোকানে নিয়ে গিয়ে পুতুল করে বসিয়ে রাখতাম। হ্যাঁ, থামবে তুমি? এই এই চুপ, একেবারে চুপ। নাও, চা খেয়ে নাও, টিভি দেখবো। হ্যাঁ, যা বলছিলাম, কোনোদিন বাইরে নিয়ে বেরোবে না, অথচ হামিদা আপা মুখ ফুটে একটি কথা বা প্রতিবাদ পর্যন্ত করবে না। আমার মতে কিন্তু এটাও অন্যায়। সত্যি, বউরা স্বামীর সাথে একটু রাগ ঝগড়া মানভিমান না করলে ভালোবাসা কোনো চার্মই থাকে না। তাই বলে তোমার মতো কোমর বেঁধে নয়। আমি বুঝি তোমার সাথে কোমর বেঁধে ঝগড়া করি? যেটুকু করো সেটুকুতেই আমি মানে আমার বুক দুরু দুরু। কোমর বেঁধে করলে তো হার্ট ফেল। আর তুমি বুঝি চুপ করে থাকো? থাক, কি বলছিলে বলো। সত্যি, হামিদা আপার আজকের বাইরে যাওয়াতে আমার যা আনন্দ হচ্ছে। আমি ভাবছি অন্য কথা। কি কথা? এখন যদি তোমার হামিদা আপাকে রোজ এটা সেটা কাজে ডাক্তার ভাই নিয়ে যান, তাহলে তোমার তো বাইরে যাওয়ার ফ্রিকোয়েন্সি বেশ কমে যাবে। তখন তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, এটাই তো আমার বেশি ভাবনা মহারানী। আর বেশি দিন নয় সাহেব, আমার সেলিম একটু বড় হলেই ব্যাস তোমার সঙ্গে আমি যাব ভেবেছ। তখন আমি আর আমার সেলিম। কি তোমার নাস্তা খাওয়া হলো? এই চায়ের কাপে শেষ চুমুক দিয়েই আমি যাচ্ছি। টিভিটা ওপেন করতে হবে, টার্জেন দেখব। তুমি এসো। বিল্লা ভাই, কাপ প্লেটগুলো একটু নিয়ে যাও না।
হামিদা, তুমি ওপরে যাও, আমি আসছি। ঠিক আছে, আমি এই ফাঁকে কাপড়টা বদলে ফেলি গিয়ে। কি ব্যাপার, এখনো আসছে না কেন? দেখি তো গিয়ে কি হলো আবার। এ কি, তুমি ড্রয়িং রুমে বসে বসে সিগারেট খাচ্ছ কেন? ঘরে আসবে না? এই কি ভাবছো? না, ভাবছি বিকেলে সে যে লোকটি এসেছিল। কোন লোকটির কথা বলছো? আরে, আমরা যখন থিয়েটারে বেরোবো ঠিক সেই সময় একজন ভদ্রলোক আসেননি? হ্যাঁ, এসেছিলেন তো। তো কি হয়েছে? ও, বুঝেছি, ডাক্তারি মতে মনটা খুঁতখুত করছে। ঠাট্টা নয় হামিদা, আমার সেখানে একবার যাওয়া উচিত ছিল। তা গেলেই তো পারতে। থিয়েটারে গেলে কেন? আমি তো তোমাকে আর নিষেধ আরে করিনি। না না, সে কথা নয়, বড় বিপদে পড়ে এসেছিলেন ভদ্রলোক। বিপদে পড়ে মানে? মানে তার স্ত্রী খুব সঙ্গীন অবস্থা। আহা, একটু খুলেই বলো না, কি হয়েছিল তার স্ত্রীর? মানে মানে স্ত্রীর ডেলিভারি কেস ছিল। ডেলিভারি কেস? সে কথা তুমি আমাকে আগে বলনি কেন? ওগো, তুমি তুমি এক্ষুনি একবার যাও। আমিও তাই ভাবছি। না না, ভাববার কিছু নেই, প্লিজ তুমি এক্ষুনি যাও। কিন্তু ঠিকানা? ঠিকানা আমার কাছে আছে, 27 নম্বর রাউন্ড রোড। এই তো গাড়িতে 5-7 মিনিটের পথ। যাও তুমি, প্লিজ, আর দেরি করো না। গাড়ি বের করো গিয়ে। দাঁড়াও, আমি তোমার ব্যাগ এনে দিচ্ছি। এই নাও তোমার ব্যাগ। সাহেব আবার এত রাতে কোথায় গেলেন মা? খাওয়া দাওয়া কি হবে না? হবে পরে। কি হয়েছে মা? আচ্ছা বুড়িমা, কোনো প্রসূতির প্রসবের কথা শুনলে আমার মন কেন শিউরে ওঠে বলতে পারো? বলতে পারো বুড়িমা? পারি মা, বুড়ো হয়েছি, তোমাকে সেই ছোটবেলা থেকে মানুষ করেছি, বিয়ের পর থেকে তোমাদের কাছেই রয়েছি, আর এ কথার উত্তর দিতে পারবো না? বলো বলো বুড়িমা, কেন কেন আমার মন এমন শিউরে ওঠে? এখনো কথা থাক মা, পরে হবে। চলো, খাবে চলো। না, সাহেব না আসা পর্যন্ত এই রেলিং ধরে দাঁড়িয়ে থাকবো, চুপ করে দাঁড়িয়ে থাকবো। বুড়িমা, রাত তো মোটে 10টা, কোনো দিন তো এর চেয়েও বেশি রাতে খেয়েছি। দেখি ডাক্তার সাহেব এসে কি বলেন। তুমি যাও, তুমি একটু খাবারগুলো গরম করো গিয়ে। বেচারি মেয়েটির যেন নির্বিঘ্নে সন্তান প্রসব হয় খোদা। ইস, কেন গেলাম যে থিয়েটারে, কেন গেলাম? রমন ভাই, কাঞ্চন, রমন ভাই, আমার শুধু চিন্তাই ওই শিশুটিকে নিয়ে। যে যাবার সে তো গেল, কিন্তু আমার আগে কেন গেল? কেঁদে কি করবে কাঞ্চন ভাই? যা হবার তা তো হয়েছে, এতে তো মানুষের কোনো হাত নেই। এখন সকাল হলেই দাফন টাফন করার ব্যবস্থা করতে হবে। বোধহয় ডাক্তার সাহেব এলেন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, সব শেষ। কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই, ডাক্তার সাহেব এসছেন। কখন মারা গেলেন? রাত তখন এই ধরুন মাগরিবের পরে পরে।
আর কোনো ডাক্তার ডাকা হয়নি হাসপাতালে? রোগীর অবস্থা এত খারাপ হয়েছিল যে কাঞ্চন ভাই আর সেটা কোথাও নিয়ে যাবার সময় পায়নি বা কাউকে ডাকতেও পারেননি। তা আপনি? আমার নাম রহমান, পাশের বাড়িতে থাকি। ডাক্তার সাহেব, ছেলেটি কোনো রকমে বেঁচে আছে, শুধু তার মা তাকে ফাঁকি দিয়ে। চলুন ছেলেটিকে একবার দেখি। কাঞ্চন, কাঞ্চন কেন্দ্রা, চলো ভেতরে চলো। ডাক্তার সাহেব ছেলেটিকে দেখতে চান। একটি গরম কাপড় বা তোয়ালে দিয়ে ছেলেটিকে জড়িয়ে রাখুন। আমি। আপনি আপনি যাচ্ছেন ডাক্তার সাহেব? আমার আমার শিশুর। কাঞ্চন সাহেব, অধৈর্য হবেন না, আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি যাতে শিশুর মোটামুটি আজ দেখাশোনা হয়। তারপর সকালে আমি এসে যা করতে হয় করা যাবে। রহমান সাহেব। জি। আপনিও সকালে একবার আসবেন। আমি আছি ডাক্তার সাহেব। এই তো পাশে আমার বাড়ি। তাছাড়া আমার স্ত্রীও আছে মৃতার পাশে। ও আচ্ছা, আমি চলি। কি হলো? প্রসূতি কেমন আছে? কথা বলছো না কেন? শেষ হয়ে গেছে। শুধু রেখে গেছে তার স্মৃতি। ছোট্ট ফুটফুট একটি ছেলে। ওগো, থিয়েটারে না গিয়ে তখন তুমি গেলে না কেন? কেন আমাকে গোপন করলে অসুখের কথা? জানো হামিদা, জীবনে বহু মৃত প্রসূতির জীবন্ত ছেলে মেয়ে দেখার সুযোগ আমার হয়েছে, কিন্তু কিন্তু এরকম দেখিনি। হামিদা, হামিদা, টুকটুকে প্রশান্ত ছেলেটি যখন আমার দিকে চেয়ে কাঁদছিল, তখন মনে হচ্ছিল আমার কাছে যেন সে কৈফিয়ত চাইছে। বলো বলো, কোথায় কোথায় আমার মা? তার মৃত্যুর জন্য দায়ী কে? কে আমাকে মানুষ করার ভার নেবে? বলো বলো ডাক্তার, চুপ করে থেকো না, বলো বলো। ওগো, থামো থামো, তুমি আর অমন করে বলো না। আমি আমার ডাক্তারি জীবনের উপর অভিশাপ নিয়ে কোন রকমে লুকিয়ে এসে পালিয়ে বেঁচেছি। ওই যেন সেই কান্না, যেন এখন সে বলছে। ওগো, স্থির হও তুমি। বসো, এখানে বসো। এর জন্য দায়ী আমি? আমার জেদের জন্য তো তোমার যাওয়া হয়নি। না না, তা হবে কেন? তুমি তো জানতে না। তবুও আমি দায়ী। আমার জন্য মেয়েটি কষ্ট পেয়ে গেল। কষ্ট পেয়েছে কিনা জানি না, তবে আমি জানি সে যে কি কষ্ট। ছেলেটি বাঁচবে তো? হ্যাঁ, ছেলেটিকে বাঁচাতে হলে নার্স সোফিয়াকে এক্ষুনি পাঠাতে হবে। আমি বলে এসেছি। দেখি টেলিফোনে সোফিয়াকে এক্ষুনি ডাকি। না না, কি না? টেলিফোন করতে হবে না। সে কি? শিশুটি কষ্ট পাবে, হয়তো বাঁচানো যাবে না। বাড়িতে দেখাশোনা করবার কেউ নেই। তাছাড়া হামিদা, আমি কথা দিয়ে এসেছি যে। তবুও বলছি না। বসো এখানে। শোনো। বলো। আমিও তো 3 বছর ডাক্তারি পড়েছি। শিশু সেবা তোমার ওই সোফিয়ার চেয়ে আমি কম জানি না। তাতে কি হয়েছে হামিদা? শিশুটিকে বাঁচিয়ে তোলার
মানুষ করার ভার আমাকে দাও না। হামিদা, হামিদা, তুমি পারবে? পারবে হামিদা? নেবে নেবে শিশুটিকে মানুষ করার ভার? পারবো গো, পারবো, নেব আমি ভার। আমায় আমায় তুমি বাঁচালে হামিদা। ডাক্তার হয়ে আমি কর্তব্যের অবহেলা করেছি, অন্যায় করেছি। তুমি শিশুটির ভার নিলে হয়তো আমার সে অন্যায়ের প্রায়শ্চিত্ত কিছুটা হবে। না না, ও কথা বলো না। ভুল যদি তোমার হয়েই থাকে, স্ত্রী হিসেবে আমার কি কর্তব্য নয় তোমার ভুলের ভাগিদার হওয়া? হামিদা, হামিদা, তুমি যাও, তুমি খেয়ে নাও গিয়ে, রাত কিন্তু অনেক হয়েছে। বুড়িমা, আমার অ্যাটাচিটা দাও তো। হ্যাঁ, আর ওই বড় আলমারিটার ভেতরে ডেটলের শিশিটা আছে, নিয়ে এসো। তোয়ালে তো তোমার ব্যাগেই আছে না? হ্যাঁ হ্যাঁ, সব আছে আমার ব্যাগে, তোমার অন্য কিচ্ছু নিতে হবে না। আচ্ছা, এই নাও ঠিক আছে। ওগুলো লাগবে না, তুমি নিয়ে যাও। আর সাহেবের খাবার দাও গিয়ে। আমি যাই এবার। হামিদা, থামলে যে? যাবার সময় তুমি কিছু বলবে না আমাকে? হ্যাঁ, কাছে এসো হামিদা, এসো আরো কাছে। বিয়ের 3 বছরের মধ্যে আমি তোমার কাছ থেকে যা পাইনি, আজ যেন এই মুহূর্তে তোমাকে পরিপূর্ণভাবে নতুন করে পেলাম। রবিউল আমিন রচিত নতুন করে পেলাম নাটকের অভিনয় শুনলেন। নাটকের বিভিন্ন চরিত্রে রূপদান করলেন ডাক্তার মান্নান মনোজ সেনগুপ্ত, হাবিব মোশাররফ হোসেন, কাঞ্চন ফরিদ আলী, রহমান আমিনুল হক, বিল্লাহ সিরাজুল ইসলাম, বুড়িমা মিনা রহমান, মিনা ফাল্গুনী হামিদ এবং হামিদার চরিত্রে কেয়া চৌধুরী। শব্দগ্রহণ মোহাম্মদ আজহারউদ্দিন আহমেদ, শব্দ সংযোজনা এবং সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করলেন আমিনুল হক।